পুলিশ মনে করে তারা এক নম্বর নাগরিক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো মনে করে ওনারাই হচ্ছে রাষ্ট্রের মালিক, আমরা জনগণ, আমাদের দায়িত্ব হচ্ছে ট্যাক্স দিয়ে তাদের বেতন ভাতা বাড়া, সুযোগ সুবিধা দেয়া। তারা দাবি করছে যে চিকিৎসা, শিক্ষক, চিকিৎসক এদেরকে বেতন বা আলাদা বেতন সেল করতে হবে, বেতন স্বাভাবিক। হুম। যেহেতু এখানে মেধাবী ছাত্ররা সবসময় আসেন, মেধাবীরা আসবেন না। এই শিক্ষকদের কি কোনো অধিকার আছে নিজেদের সুযোগ সুবিধার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করে দেওয়া, পরীক্ষা বন্ধ করে দেওয়া? শিক্ষকের কোন নীতিতে আছে যে ছাত্রকে বঞ্চিত করতে হবে? তাও খুব মানে শিক্ষাদান থেকে বঞ্চিত করতে হবে। আমি একজন শিক্ষক, আমি ছাত্রকে শিক্ষা দিব না, আমি আমার বেতনের জন্য ফাইট করবো। আর যেই শিক্ষক অনৈতিক কাজে যুক্ত, তার শিক্ষার্থীরা, তার স্টুডেন্টরা কি করে হচ্ছে নৈতিকতায় বলীয়ান হয়ে হচ্ছে একটা নীতি নৈতিকতা সৎ দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠে দেশটা সামনের দিকে নিয়ে যাবে? 1 জুলাই থেকে সার্বজনীন যে পেনশন স্কিম সেটা চালু হতে যাচ্ছে, এবং প্রত্যয় এবার নতুন করে যে ইউনিভার্সিটি টিচাররা যারা আসবে, সেই প্রত্যয় সার্বজনীন পেনশন স্কিমটা চালু হতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটির টিচার এবং কর্মকর্তা কর্মচারী সবাই বলছে যে তাদেরকে যদি এর আওতা থেকে বের করে না হয়, সেক্ষেত্রে তারা পুরোপুরি আন্দোলনে যাবে। এতদিন পর্যন্ত আন্দোলনে ছিল, ক্লাস টাস পরীক্ষা হচ্ছিল, কাল মানে 1 তারিখ থেকে ক্লাসও বর্জন শুরু হয়ে যাবে। তো এই যে বিরোধিতা, এই বিরোধিতার যৌক্তিক কারণ আছে নাকি, বা কি মনে করেন আপনারা যে আসলে এই যে সার্বজনীন পেনশন স্কিম চালু করছে, এটা আসলে কেমন হচ্ছে? আমি আবারও যাচ্ছি রহমান মুস্তাফিজ ভাইয়ের কাছে আগে প্রথমে। রিনভি, আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা দীর্ঘ সময় ধরে অর্থ বাণিজ্য বিটে রিপোর্টার ছিলেন, আমার চেয়ে এগুলো আপনি আরো ভালো বলতে পারবেন, আমি অর্থ বাণিজ্যটা আসলে বুঝি কম। কিন্তু হুম। নাগরিক হিসাবে, চাকরিজীবী হিসেবে আমি কিছু জিনিস বুঝি, ছোট ছোট বিষয়। এটা 8-10 জন সাধারণ নাগরিকের মতোই। একটা হচ্ছে আমি বুঝি যে সবাইকে পেনশনের আওতায় নিয়ে আসা, যেটা আমরা ইউরোপ আমেরিকার দেশগুলোতে দেখি, সেই জায়গায় হচ্ছে উদ্যোগটা ভালো। উদ্যোগের পিছনে যেমন একটা আলোচনা মাঝখানে ছিল যে আমি যে টাকা দিব, এই টাকাটা থাকবে কিনা, কারণ আমাদের ব্যাংকের ভল থেকে টাকা চুরি হয়ে যায়, আমাদের নানান ধরনের ব্যাংক দেউলিয়া হয়ে যায়, এই ধরনের কিছু আলাপ ছিল। সেই আলাপগুলো আসলে খুব একটা ভিত্তি ছিল বলে আমি মনে করি না, যার জন্য আলাপগুলো থেমে গেছে। প্রসঙ্গটা এসে বেসিক্যালি, এবং আলোচনাটা খুব জোরালো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন, কর্মকর্তা কর্মচারীদের সংগঠন যখন আন্দোলনে নামলো। হুম। এখন হচ্ছে এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, এর সাথে বাংলাদেশ ব্যাংক বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, তারপরে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংক, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন কর্পোরেশন গুলো আছে, বীমা কর্পোরেশন গুলো আছে, সবাই এর সাথে যুক্ত। এখন হুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন এটা তাদের জন্য অবমাননাকর। হুম। আবারও সেই পুলিশের গল্পে ফেরত যেতে হয়। পুলিশ মনে করে রাষ্ট্রের 1 নম্বর নাগরিক তারা, পুলিশ মনে করে তারা 1 নম্বর নাগরিক, সরকারি কর্মকর্তা কর্মচারীরা তো মনে করে ওনারাই হচ্ছে রাষ্ট্রের মালিক, আমরা জনগণ, আমাদের দায়িত্ব হচ্ছে ট্যাক্স দিয়ে তাদের বেতন ভাতা বাড়া, সুযোগ সুবিধা দেয়া। ব্যবসায়ীদের হুম। ভাবনা হচ্ছে জনগণ টাকা রোজগার করে, সেই টাকাটা নিয়ে আমার নানান ভাবে নিতে হবে, নিয়ে হচ্ছে দেশের বাইরে পাচার করে দিতে হবে। এই হুম। হচ্ছে সামগ্রিক চিত্রটা। মানে জনগণও নানান পেশায় যুক্ত, নিজের পেশার বাইরে বাকি পেশার মানুষগুলোই হচ্ছে সবাই এরকম ভাবে। আবার আমার জায়গায় যদি ধরি যে আমার পেশায় আমি ভাবছি যে সব তো আমার, আমি আর ভাবছি না অন্য পেশার মানুষ একই কথা ভাবছে। এই শিক্ষকদের কি কোনো অধিকার আছে শিক্ষার্থীদের নিজেদের সুযোগ সুবিধার জন্য শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করে দেওয়া, পরীক্ষা বন্ধ করে দেওয়া? সেশন জট আমাদের সময় মনে আছে নিশ্চয়ই, 3 বছরের অনার্স কোর্স, 1 বছরের মাস্টার্স কোর্স, এই 4 বছর পাশ করতে 7, 8, 10 বছর লেগে যেত। এরশাদ ভেকেশন বলে একটা হুম। বিষয় চালু ছিল। তো সেই জায়গায় হুম। এখন অনেকটা কমে এসছে সেশন জট। তো সেখান থেকে হচ্ছে এই শিক্ষকদের কোনো নৈতিক অধিকার নাই শিক্ষার্থীদেরকে বিপাকে ফেলা। আর যেই শিক্ষক অনৈতিক কাজে যুক্ত, তার শিক্ষার্থীরা, তার স্টুডেন্টরা কি করে হচ্ছে নৈতিকতায় বলীয়ান হয়ে হচ্ছে একটা নীতি নৈতিকতা সৎ দেশপ্রেমিক নাগরিক হয়ে গড়ে উঠে দেশটা সামনের দিকে নিয়ে যাবে? এরাই তো পুলিশ হচ্ছে, এরাই তো হচ্ছে আমলা হচ্ছে, এরাই শিক্ষক হচ্ছে। এই ধরনের অসৎ মানুষ যখন শিক্ষকতার মহান পেশায় যুক্ত হয়,
বলার খুব বেশি কিছু থাকে না। তবে আমি মনে করি, হ্যাঁ, পেনশনের যে হিসেবটা দিয়েছে সরকার, এই জায়গাটা হচ্ছে আমার কাছে খারাপ লাগেনি, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এটা আগামীকালকে শুরু হওয়ার কথা, 1লা জুলাই শুরু হবে। এটার যদি আহ, আপনি সুফলটা ভোগ করবেন 10 বছর পরে, কিন্তু হুম। আপনি যদি চান, আপনি যদি মনে করেন যে না এর মধ্যে আরো অনেকগুলো ত্রুটি রয়ে গেছে, তাহলে কি আপনি 10 বছর পরে আপনি প্রথম দফায় সুযোগটা পাবেন, এই 10 বছরের মধ্যে কি সংশোধন করতে পারবেন না? আইন কি মানুষের জন্যই তৈরি না, নাকি মানুষের জন্ম হয় আইন প্রতিপালনের জন্য? তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে শিক্ষকদের এই আন্দোলন এটা অযৌক্তিক। ওনারা বলতে পারতেন যে আমাদের কাছে টোটাল বিষয়টা স্বচ্ছ না, আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে যে এই অ্যামাউন্টটা একটু কমানো যায় কিনা, অথবা সুদের হারটা বাড়ানো যায় কিনা। যদিও হচ্ছে প্রচলিত যে সুদের হার আছে তার চাইতে আহ, প্রায় 1.5% বা তার চাইতে কিছু বেশি বাড়তি দেওয়া হচ্ছে। সেই জায়গায় হচ্ছে কেন আমাদের এই সমস্যাটা? সমস্যা হচ্ছে ওই মানসিকতায়। পুলিশ নিজেকে সুপিরিয়র ভাবে, শিক্ষকরা তাই মনে করে। ওনারা যে কি শিক্ষা দিচ্ছেন, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনাত হুদা থেকে শুরু করে বাকিরা যত কথা বলছেন, আজকে এই নীতি নৈতিকতাবান মর্যাদাবান মানুষগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাটা কত নম্বরে নিয়ে গেছেন? আমাদের র্যাঙ্কিং এর জায়গায় যদি বলি, কোথায় গেছে? এত বড় বড় কথা কেন? ওনারা একদিকে আওয়ামী লীগ করবেন, করে হচ্ছে সুযোগ সুবিধা নেবেন, আবার হচ্ছে হুম। সরকারের সমালোচনা করে সরকারকে আবার চাপে রাখবেন। এই ডবল গেম তো চলবে না। আপনি সরকারের হুম। পক্ষে থেকে হচ্ছে সুযোগ সুবিধা নিবেন, আবার সরকারের বিরোধিতা করে আরো চাপ রেখে আরো সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবেন। আপনার জন্য কি আলাদা এই প্রত্যয়ের বাইরে কি যেন খুব প্রচলিত কথা, কোনো উন্নয়নের মহাসোপানে আছি আমরা? ওনারা কি তাহলে, ওনাদের জন্য আগে 4টা ছিল, এই প্রত্যয় হচ্ছে পঞ্চম স্কিম। ওনাদের জন্য কি ষষ্ঠ একটা করতে হবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য? হুম। ওনাদের প্রতিষ্ঠান আচ্ছা। একটা অংশ দিচ্ছে, সেই প্রতিষ্ঠানের অংশটা কার? জনগণের টাকা। সেই জায়গা থেকে আমার মনে হয় এই সমস্ত, সরকার তো গার্মেন্টস শ্রমিকদের একদম ঘরে তুলে দিয়ে আসে, রিক্সা শ্রমিকদেরকে ঘরে তুলে দিয়ে আসে, নানান শ্রমিকদের থেকে শুরু করে নানান পেশাজীবীদেরকে ঘরে তুলে দিয়ে আসে। আমরা দেখেছি সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের কি অবস্থা, আবার সেই ওয়েস্ট বোর্ড 2-3টা প্রতিষ্ঠান ছাড়া কোথাও বাস্তবায়ন হয় না, সেই জায়গাতেও কিছু বলে না। তো সেই জায়গা থেকে ওগুলো যদি পারেন, আমরা একটু দেখতে চাই শিক্ষকদের অযৌক্তিক দাবিটা সরকার মানে কি মানে না, সেই জায়গায় সরকার অনড় থাকে কি থাকে না নিজের সিদ্ধান্তে, এটা একটু দেখার অপেক্ষায় আছি। তারপর হয়তো আরো ভালোভাবে কিছু কথা বলা যাবে। ধন্যবাদ আপনাকে। মাহমুদ হাসান ভাই, আপনার কাছে যাচ্ছি। আমি তার মধ্যে জাস্ট একটু ইনফরমেশন দিতে, তারা যেই আহ, দাবি করেছে, শিক্ষকদের দাবি 3টি করেছে তারা। একটা হচ্ছে যে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার করতে বলেছে, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ওনারা বলেছে। জি, আপনার কাছে যাচ্ছি মাহমুদ হাসান ভাই। এখানে একটা ছোট্ট ইনফরমেশন বলতে আমরা ভুলে যাচ্ছি যে এখানে কাল থেকে যে তথ্যটা কার্যক্রম চালু হচ্ছে, এখন শিক্ষকদের বেলা যেটা হবে যে শিক্ষকদের না, স্বায়ত্তশাসিত যারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সব ব্যাপারেই যারা 1লা জুলাই চাকরিতে যোগদান করবেন, তারা কিন্তু পরবর্তীতে তাদের চাকরি শেষে তারা পেনশন পাবে। তারা এই পেনশন থেকেই তারা পেনশন নেবেন, যেটা 10 বছর পর থেকে ম্যাচিওর হবে। এই এই একটা হুম। অসুবিধা তাদের থেকেই গেল, অন্যান্যদের একটা বৈষম্য হয়ে গেল যারা চাকরির ক্ষেত্রে। আর যেটা করা হচ্ছে যে মানে তারা বর্তমানে এখন যারা চাকরিতে আছে, বর্তমানে যারা আছে চাকরিতে আছে, না, যারা নতুন চাকরিতে ঢুকবে, এই দুই দুই জনের মধ্যে আসলে দুটো আপনি বলছেন। ইমব্যালেন্স একটা ব্যাপার থাকে, একটা বৈষম্য থাকলো না। কারণ যারা চাকরিতে হুম, আছে, তারা যারা আন্দোলন করছে, তারা কিন্তু স্বাভাবিক করে পেনশনটা পাবেন। কিন্তু যারা 1লা জুলাইয়ের পর থেকে চাকরিতে জয়েন করবেন, তারা কিন্তু কখনো পেনশন পাবেন না। একটা চাকরি যেটা থাকে, যেটা ব্যবসার চাকরি শেষে একটা পেনশন, 30-35 বছর চাকরি করার পর একটা পেনশন পাওয়া, এই পেনশনটা ওনারা আর পাবেন না। ওনারা হয়তো 10 বছর পর ম্যাচিউর হলে কিছু টাকা পয়সা উঠাতে পারবে, গ্রাজুয়ালি কিছু টাকা পয়সা উঠাই নিয়ে যেতে পারবে, কিন্তু কখনো পেনশনের আওতায় যেতে পারবে না। এই জাতীয়, যেহেতু মানে না জাতীয় পেনশন। প্রচলিত, মানে মাহমুদ ভাই, যে প্রচলিত এখন যে সিস্টেমটা আছে, যেটা ওই যে পেনশন যেভাবে আমরাও পাচ্ছি বা আমাদের অফিসগুলি দিচ্ছে বা সরকারের কর্মকর্তারা যেটা পাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে 1লা জুলাই থেকে যারা নতুন জয়েন করবে তারা নতুন এই যে বাধ্যতামূলক প্রত্যয় পেনশনের কর্মসূচিতে ঢুকবেন। বর্তমানে ঢুকে যারা যাচ্ছে, আছেন তারা কিন্তু রাইট। তো তারা পেনশন ঢুকছে থাকবে, একটা পদ্ধতি থাকবে, সেটা নতুন আর মানে নতুন আঙ্গিকে। বাধ্যতামূলক ভাবে। রাইট, ইয়েস, জি বলেন।
এখন যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আহ যখন মানবিক কোনো বিষয়ে বা কথা বলতে হয় তখন তারা বলেন না। এখন যখন তাদের বিষয়ে মানে এটা রহমান মুস্তাফিজের সাথে আমি একমত যে বিশ্ববিদ্যালয়ের রেটিংটা কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের বিশ্ববিদ্যালয়ের বুয়েটের রেটিংও নেমে আসছে, ঢাকা মেডিকেল কলেজের রেটিংও নেমে আসছে। তারা দাবি করছেন যে চিকিৎসা শিক্ষক চিকিৎসক এদেরকে বেতন বা আলাদা বেতন স্কেল করতে হবে, বেতন স্বাভাবিক, হুম যেহেতু এখানে মেধাবী ছাত্ররা সবসময় আসেন, মেধাবীরা আসবেন না। তারা এই ঘোষণা দিচ্ছেন যে দিনাজপুর তার বক্তব্য বলেছে যে মেধাবীরা এই প্রফেশনে আসবেন না, শিক্ষক চিকিৎসক পেশায় আসবেন না, যে যদি এই বেতন স্কেল এই প্রত্যয়টা কার্যকর হয়। এইটা হুম বিষয়টা এখানে তারা যে, হ্যাঁ তারা, আমরা যদি মনে করি যে তারা সর্বোচ্চ জায়গায় আছে, যে তারাই সর্বোচ্চ জায়গায় আছে, তারা তাদের পেশাতেই সর্বোচ্চ স্থানে রয়েছে, কিন্তু তারা তাদের রেজাল্টটা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, শিক্ষার মানের কথা বলেন, আমরা তো এখন যারা সর্বোচ্চ শিক্ষিত হয় তারা তো দেশেই থাকে না, দেশের বাইরে চলে যায়। আমরা তো দেশ থেকে মেধা শূন্য। আমরা যেসব ছাত্ররা বিসিএস পরীক্ষা দিয়ে আসছে তারা কি পরিমাণ কাজ করে, আমরা তো বিসিএস অফিসারদের আচার ব্যবহার কথাবার্তা আমরা কত গতিকে আসছে আমরা দেখি। আসলে একটা শিক্ষা ওনারা তো মতিউর মানে তৈরি করছে। আমরা আসলে যেই শিক্ষাটা দেওয়া উচিত এই শিক্ষাটা ওনাকে দিচ্ছে। আজকে ওনাদের বেতন বৈষম্যের কারণে ওনাদেরকে বেতন কম দেওয়া হচ্ছে তা তো না, তাদের একটা স্কেলে ঢুকানো হবে সেটা আলাদা বিষয়। তার জন্য তারা মানে পরীক্ষা একটা ছাত্রদের হাজার হাজার আমার দেখলাম যে 35টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হতে, 35টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মানে বাংলাদেশের অলমোস্ট সকল বিশ্ববিদ্যালয়ে চলে গেল এর ভিতরে। অর্থাৎ একটা এই মানে এই এই লেভেলে যারা যারা পড়ছেন যারা, তাদেরকে ধরেন 4 জুলাই থেকে সব ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হবে, বা প্রথম বর্ষের ক্লাস শুরু হবে, সেই ক্লাসটা শুরু করতে পারবেন হুম প্রথম হুম হুম জীবনে একটা। এবং যাদের পরীক্ষাগুলো স্থগিত হয়ে যাবে, পরীক্ষাগুলো পিছিয়ে যাবে, রুটিন গুলো চেঞ্জ করতে হবে। এই যে তারা এই কাজটা করলেন, এটা তারা কোন নীতিতে করলেন? শিক্ষকের কোন নীতিতে আছে যে ছাত্রকে বঞ্চিত করতে হবে, তাও খুব মানে শিক্ষার দান থেকে বঞ্চিত করতে হবে? আমি একজন শিক্ষক, আমি ছাত্রকে শিক্ষা দিব না, আমি আমার বেতনের জন্য ফাইট করবো। তো এইটা আসলে মানে এবং তারা এই ফাইটটা যতদিন করবো মাহমুদ, আমি যতদিন ফাইটটা করছি ততদিন হচ্ছে হ্যাঁ, আমি বেতনের জন্য ফাইট করছি। আমি কিন্তু ওই সময় ক্লাস নিব না, পরীক্ষা নিব না, ভর্তি পরীক্ষা প্রক্রিয়া বন্ধ রাখবো, কিন্তু ওই সময়ের বেতনটা আবার নেবো। তারা এখন যে এই যে আমাদের যে মান, শিক্ষার মানটাকে কোথায় নিয়ে গিয়ে যাচ্ছে তারা? মানে শিক্ষার মান তো তাদের হাতেই, বিশ্ববিদ্যালয় শিক্ষার হাতে আসলে সর্বোচ্চ শিক্ষার মান। এই শিক্ষার মান আমাদের বিশ্বমানের কোথাও নাই। এই মানের সাথে আমরা কোথাও যাই না। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাইরে অনেক পরীক্ষায় পারে না। ইভেন আমাদের আমাদের এখানে যারা কর্পোরেট হাউসে চাকরি করতে যায় তারা অন্যান্য দেশের যে পার্শ্ববর্তী ভারত শ্রীলঙ্কা নেপাল থেকে ছাত্রছাত্রী, তারা ভালো করে চাকরিতে জয়েন করে ফেলে, আমরা পারি। কেন পারি না? এই ওনারা শিক্ষা দেন না, সুষ্ঠু শিক্ষাটা ওনারা দেন না। এবং আজকে তাদের উপরে আসার পরেই তারা এটা বলছেন। তারা তো বলেন না যে আজকে তো ইয়ে এই যে আহ, বেনজির নিয়ে তারা কথা বলেন না। বেনজির তাদের ইউনিভার্সিটি থেকে ডিলিট ডিগ্রি নিয়ে গেছে, বেআইনি ভাবে নিয়ে গেছে। এই নিয়ে তো তারা কেউ কথা বলেন যে তাকে বাতিল করতে হবে, তার ডিগ্রিটা বাতিল করতে হবে, যারা তাকে ভর্তি করানোর ব্যবস্থা করেছিল তাদেরকে ইউনিভার্সিটিতে বহিষ্কার করা হবে। এটা তো তারা বলেন না। এখন তারা আসলে, হুম তারা, আমরা শিক্ষকদের নিয়ে আমরা অসম্মান করতে চাই না, তারা কোন নীতিতে এই কাজটা করেন, তাদের কোথায় তাদের বিবেক মানে কাজ করে? শিক্ষক শিক্ষক তো হুম শিক্ষক, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সর্বোচ্চ শিক্ষা জায়গার শিক্ষক। তারা কোন বিবেকে তারা এই কাজটা করলেন যে বেনজির মতো একজন লোককে তার কোথাও তার রেজাল্ট এলাও করে না, সেই জায়গায় তাকে ভর্তি করানো হলো, আইবিএ তে ভর্তি করে তাকে ডিগ্রি দেওয়া হলো, ডিলিট ডিগ্রি দেওয়া হলো। এটা কিভাবে সম্ভব? তাদের হাত দিয়ে হয়েছে। যাই হোক, এইভাবে আমি আবার বুঝতে পেরেছি, আপনাদের দুজনের কথাই বুঝতে আমি পেরেছি, বলছি খুবই যে আমি একটা পরিশেষে। বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর পদে বেশ কিছুদিন ছিলাম। আমি আমার রেজিগনেশন লেটারে লিখে এসেছিলাম যে শিক্ষকদের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ থাকা অবস্থায় আমি আহ, এই পদ থেকে পদে ইস্তফা চাকরি দিচ্ছি। করতে পারছি না। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবার আমরা আলোচনা করব আরো অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।